হাসিনার এই জুলুম ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সবসময় লেখালেখি করেছি, আমি ব্যক্তিগতভাবে লেখালেখি করেছি। তো এই কারণে হয়তো অনেকেরই আমি চক্ষুশূল ছিলাম, এবং হাসিনার যে গুম বাহিনী তাদের নজরে ছিলাম সেটা তো আমি অবশ্য বুঝতে পারি নাই। তো ভাইবা শেষ করে আমি যখন কোরিয়ায় ফেরার জন্য ব্যাক করি, সেটা ছিল 21 অক্টোবর। 21 অক্টোবর 2018 সালে আমি আমার শ্বশুরবাড়ি জামালপুরের ইসলামপুর, সেখান থেকে ট্রেনে করে ঢাকায় আসি। আমার ফ্লাইট ছিল রাত 1টায়। তো আমি ঢাকায় রাত 8টায় পৌঁছাই যাই। তা আমার সাথে যেহেতু শর্ট ট্যুরে গেছি দেশে, আমার সাথে লাগেজ তেমন বেশি ছিল না, খুব ছোট লাগেজ। তো ভাবলাম যে রাত 8টায় পৌঁছে গেছে, আমি একটু বিশ্রাম নিই। বিশ্রাম নিয়ে রাত 10টা 11টার দিকে এয়ারপোর্টে গেলেই হবে। তো এয়ারপোর্টের পাশেই আমার একটা ছোট ভাইয়ের বাসা। তো তার ওখানে যাই, তার ওখানে গিয়ে রাতের খাবার খাই। রাতের খাবার খাওয়ার পরে কিছুক্ষণ বিশ্রাম নেই। বিশ্রাম নেওয়ার পরে তারপরে যখন 10টা 10:30 বাজে, তখন আমি সেখান থেকে রওনা দিই। তার বাসাটা একদম এয়ারপোর্ট সংলগ্ন এলাকায়। তো মাত্র 15 টাকা 20 টাকা রিক্সা ভাড়া দূরত্ব। তো আমি একা একাই গেছি, বাড়ি থেকেও ফ্যামিলির কাউকে নিয়ে যাইনি, যে একা একা তাদেরকে আবার ফেরত আসতে হবে। তো আমার সেই ছোট ভাই বললো যে ভাই আমি আগাই দিয়ে আসবো নাকি আপনাকে। তাই বললাম থাক, এত রাতে দরকার নাই, তুমি থাকো, আমি একাই যেতে পারবো, কাছে তো আর ভারী লাগেজ টাগেজ নেই। তো আমি লাগেজ নিয়ে, যেহেতু একদম এয়ারপোর্ট সংলগ্ন, আমি রিক্সা নিয়ে এয়ারপোর্টের দিক যাই। তো আপনারা জানেন যে যারা বিদেশে থাকে, যখন দেশে যাতায়াত করে, অনেকেই অনেক কিছু দেয়, প্রয়োজনীয় ডকুমেন্ট, অনেক সময় জরুরি মেডিসিন, অনেকের অনেক কিছু দিতে হয়। তো আমাকেও স্বাভাবিকভাবে দুই একজন বলছে যে ভাই যাওয়ার সময় আমার এরকম একজন একটা ডকুমেন্ট দিবে, একজন বই দিবে, কিছু ওষুধ নিয়ে আসতে বলছে। তো তারা এয়ারপোর্টে ওয়েট করতেছে আমার জন্য, যে আমি গেলে ওখান থেকে দিয়ে দিবে। তো আমি সেই ছোট ভাইয়ের বাসা থেকে বের হয়ে শুধু আমার ওয়াইফকে ফোন দিছি যে আমি খাওয়া দাওয়া করছি, তো রাত অনেক হয়ে গেছে, সে গ্রামে থাকে ইসলামপুরে। তো তোমরা আর রাত জাগো না, তোমরা ঘুমাই পড়ো, আমি পৌঁছাই তোমাকে ফোন দিব ইনশাল্লাহ। এই বলে আমি আমার বন্ধুর বাসা থেকে রিক্সা নিয়ে আসছি। যেহেতু বললাম যে আমার ছোট লাগেজ, বন্ধু আসতে চাইছে, ছোট ভাইটা, যেটা ছোট ভাই বন্ধু। তো আমি তাকে বলছি যে এত রাতে আসার দরকার নেই, তোমার আবার কষ্ট করে ব্যাগ আসতে হবে, আমি একা একাই আসছি। তা আসার পরে বিমানবন্দরের সামনের যে হাইওয়ে রাস্তা, রিক্সা যেহেতু আসছি, রিক্সা তো আর ভিতরে ঢুকবে না, এয়ারপোর্টের ভিতরে ঢুকবে না। বিমানবন্দরের সামনের যে রাস্তা, ওখানে আমি রিক্সা আমাকে থামাই দিছে। তো আমি রিক্সাটাকে ভাড়া দিছি, ভাড়া দিয়ে রাস্তার এই পাশে নামাই দিছি। আমি এখন রাস্তা ক্রস করে লাগেজ নিয়ে এয়ারপোর্ট এরিয়ার মধ্যে ঢুকবো। তো যখন জাস্ট ঢুকবো, রিক্সাটা থামায় ভাড়া দিয়ে আমি রাস্তা ক্রস করতে লাগছি। তো ওরা আগে থেকেই আমাকে মানে টার্গেট করেছিল, আগে থেকেই ওখানে এসে সবাই রেডি হয়েছিল। তো পরে আমি যখন পার হতে লাগছে, আমাকে এরকম করে হাত ধরছে একজন। হাত ধরে বলছে, এনামুল হক মনি, আপনার রাত 1টায় কোরিয়াতে ফ্লাইট না? তো আমি তো স্বাভাবিকভাবে চিনতে পারিনি। আমি ভাবছি যে আমাকে যারা ডকুমেন্ট দিবে তাদের মনে হয় কেউ, তারা ওয়েট করতেছে আমার জন্য। তাই আমি বলছি জি, আমি এনামুল হক মনি। তো জি বলার সাথে সাথে একদম রাস্তার ওখানেই ওদের মাইক্রো সেট করা ছিল, মাইক্রোর একটা দরজা খোলা কার। তো কারের দরজা খোলা, আমাকে এরকম হাত ধরাই আছে, এনামুল হক মনি জিজ্ঞেস করছে, আমি যখন স্বীকার করছি, এরকম ধাক্কা দিয়ে আমাকে গাড়ির মধ্যে ফেলে দিছে। আর ভেতরে 2-3 জন ছিল, ভেতরে 2-3 জন আমাকে এরকম করে ধরে ভিতরে টান দিয়ে ঢুকাই নিছে। তো আমি চিল্লাচ্ছি, ভাই আপনারা কারা, আপনারা কারা, আমাকে নিয়ে যাচ্ছে। মানে আধা মিনিট থেকে 1 মিনিট, আধা মিনিট থেকে 1 মিনিটের মধ্যে এরকম আমাকে ধরে ভিতরে ধাক্কা দিয়ে ফেলে দিছে, আর ভিতর থেকে কয়েকজন টান দিয়ে ঢুকাই নিছে। তো আমি কথা বলারও খুব বেশি সময় পাইনি, মানে ওখানকার মানুষজন একটু বুঝতেছে। তারপরে সাথে সাথে দরজাটা লাগাই দিল, কারো দরজা লাগাই দিয়ে 1 মিনিটের মধ্যে আমার চোখ বেঁধে ফেললো। তারপরে পিছনে হাত বেঁধে ফেললো, আর আমার মোবাইল, মানি ব্যাগ, ল্যাপটপ, আমার লাগেজ যা যা ছিল, মোবাইল মানি ব্যাগ পকেট থেকে নিয়ে নিল। যেহেতু আমি ফ্লাই করার জন্য যাচ্ছে, আমার মোবাইল মানি ব্যাগ ল্যাপটপ লাগেজ যা যা ছিল সব কিছু নিয়ে নিল। জাস্ট চোখ বেঁধে ফেললো, পিছনে হাত বেঁধে ফেললো, মোবাইল মানি ব্যাগ ল্যাপটপ নিয়ে নিল, দরজাটা লাগাই দিয়ে গাড়ি টান। তো স্বাভাবিকভাবেই তো আমি আতঙ্কিত, যে কেউ আতঙ্কিত হবে সেই মুহূর্তে। তো আমি মানে কি হয়েছে, মানে তখন আমি বুঝে উঠতেই সময় লাগতেছে যে কি হলো, কি হচ্ছে। পরে 4-5 মিনিট একটু ওরা নীরব, আমাকে একটু ইয়ে হওয়ার সুযোগ দিচ্ছে। আমি তো জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, আল্লাহর কাছে দোয়া করতেছি, মানে বুঝতেছি যে কি হলো, কিন্তু অনুমান করতে পারতেছি না। হঠাৎ করে তো কিছুক্ষণ পরে, এনামুল সাহেব কি ভয় লাগছে, একজন জিজ্ঞেস করতেছে। তা বললাম যে হ্যাঁ, আপনারা কারা, আপনারা আমাকে কি নিয়ে যাচ্ছেন? না, ভয় নাই, আমরা তোমাকে কিছু জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি। তুমি তো হয়তো বুঝতে পারছো যে আমরা কারা। তো তোমাকে কিছু জিজ্ঞাসাবাদ করব। তোমার তো আবার রাতে ফ্লাইট আছে, তোমাকে আমরা এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে আসতে হবে। তো আমরা কিছু কথা জিজ্ঞেস করবো, তুমি দ্রুত উত্তর দাও, তাহলে আমরা তোমাকে দ্রুত এয়ারপোর্টে দিয়ে আসতে পারবো। মানে আমাকে পুশ করতেছে যাতে আমি দ্রুত বললে তারা
এই আমাকে প্রলোভন দেখাচ্ছে। তো বলো, তুমি কোরিয়াতে কি করো? কোরিয়াতে কি করো? সরকার বিরোধী লেখালেখি করো, দেশে কোথায় পড়াশোনা করছো, ছাত্র রাজনীতি করতা, তোমরা সামনে নির্বাচনকে সামনে রেখে কি কি অপপরিকল্পনা করতেছো, আমাদের সরকারকে তোমরা ইয়ে করার চেষ্টা করতেছো, সরকারকে ডিফিট করার চেষ্টা করতেছো, অনলাইনে তোমরা অনেকভাবে চেষ্টা করতেছো, লেখালেখি করতেছো, বলো কি কি করতা ছাত্র জীবনে, কোরিয়াতে কি কি করো, এগুলো বলো। আর আমার মোবাইল তো ওদের কাছে, আমার ফেসবুক মেসেঞ্জার, তারপরে জিমেইল, যত চ্যাটই আছে সবগুলো ঘাটতেছে, কন্ট্যাক্ট লিস্ট, কল লিস্ট ঘাটতেছে, আমাকে জিজ্ঞাসাবাদ করতেছে। তা আমি আমার স্টুডেন্ট লাইফ থেকে বলতেছি যে আমি এরকম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমি ভেটেরিনারিতে অনার্স করছি, মাইক্রোবায়োলজিতে মাস্টার্স করছি, তারপরে আমি কোরিয়াতে আসছি, আমি পিএইচডি করছি, পিএইচডি শেষে আসছিলাম। আমি আমার মতো করে আমার ছাত্র জীবন, আমার সব কিছু বর্ণনা, না আরও কিছু আছে, আরও কিছু আছে, আরও বলো, মানে পুশ করতেছে এরকম। তো বারে বারে আমি আমার মতো করে বলার চেষ্টা করতেছি, না তুমি এভাবে বললে তো ইনফরমেশন আমরা পাচ্ছি না। তারপরে আরও আরও তারেক জিয়া বা বড় বড় জায়গায় কানেকশন, তারা আমাকে এরকম মনে করছে বড় বড় জায়গায় কানেকশন আছে আমার, ওরকম বলো, আরও কিছু বলো, তুমি এরকম হলে কিন্তু ফ্লাইট মিস হবে, আমাদেরকে আবার দিয়ে আসতে হবে। তারপরে আমি আমার মতো বলতেছি, মাঝে মাঝে ভয় লাগতেছে, আমার একটু ইয়ে হয়ে যাচ্ছে। তো পরে বললো যে এই, ওরা একজন আবার আরেকজনকে ফোন দিচ্ছে, এই একটু এয়ারপোর্টে ফোন দাও তো, এনা একটা যাত্রীর একটু দেরি হবে, তো তাকে আমরা দিয়ে আসবো। আমাকে মানে চোখ বাঁধা অবস্থায় আমি শুনতেছি আর কি। তো বলছে না, বলে আমরা এয়ারপোর্টে ফোন দিছি, তোমাকে আমরা দিয়ে আসবো, একটু দেরি হবে, তুমি বলো, তুমি আমাদেরকে বলতে থাকো। তো এইভাবে আমি বলতে বলতে, না ঠিক আছে, তোমার মনে হয় আজকে যাওয়া হবে না, চলো আমাদের সাথে চলো, আমরা তোমাকে কালকে দিয়ে আসবো, কালকে তোমাকে এয়ারপোর্টে দিয়ে আসবো। পরে আমাকে চোখ বাঁধা অবস্থায় ওদের প্রায় 1 ঘন্টা মতো ড্রাইভ করে নিয়ে গেল ওদের অফিসে। তো নিয়ে যাওয়ার পরে আমাকে হাত ধরে সিঁড়ি দিয়ে উপরে তুলতেছে, বলতেছে ভাই সিঁড়ি আস্তে আস্তে উপরে নিন, আমাকে বোঝাচ্ছে আর কি। তা আমি সিঁড়ি আস্তে আস্তে, চোখ বাঁধা সব কিছু। তো মনে হয় 3 তলাতে নিয়ে গেল আমাকে, চোখ বাঁধা অবস্থায় 3 তলাতে নিয়ে গেল। ওখানে নিয়ে গিয়ে চেয়ারে বসালো। চেয়ারে বসানোর পরে আবার জিজ্ঞাসাবাদ আমার, একদম নিজের নাম, বাবার নাম, মাতার নাম, বাড়ির ঠিকানা, বিশ্ববিদ্যালয়, কোরিয়ার সব ঠিকানা, শ্বশুর বাড়ির ঠিকানা সব কিছু লিখে ওখানে আবার জিজ্ঞাসাবাদ। সামনে নির্বাচনকে সামনে রেখে অপপরিকল্পনা, অনলাইনে লেখালেখি, এগুলো অনেক কিছু নিয়ে জিজ্ঞাসাবাদ। আর ওই মোবাইল ফেসবুক এগুলো ঘাটাঘাটি করতেছে। আর যেটা করে ওখানে, তো এমনিতেই সবসময় মানসিক একটা ভয়ের মধ্যে, যে কেউ চোখ বাঁধা, আমি কোথায় জানি না, মানসিক একটা ভয়। আর কানের কাছে মাঝে মাঝে এসে বন্দুক লোড করার মতো ক্রস করে শব্দ করে, যাতে আরো ভয় পায়, আরো বলে। আবার লাঠির খটখট খটখট শব্দ করে ফ্লোরে, বা এই মারবে, এই ইয়ে করবে। এনামুল আমাদের কাছে কিন্তু ওই কানে কানে ইয়ে লাগায় রাখে, আমাদের কাছে কিন্তু বাটন আছে, টিপ দিলে ইলেকট্রিক শক লাগবে, কানে ইয়ে লাগায় রাখে। তো এরকম একটা মানসিক ভীতিকর একটা অবস্থা, যে বন্দুক লোডের শব্দ করে, লাঠির শব্দ করে, আবার এরকম ইয়ে করে। তা আমি, আল্লাহর রহমত যে আমি, আমার কথাগুলো মোটামুটি স্পষ্ট বের হচ্ছিল। তা আমি ওদের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারতেছিলাম। বেশি মানে যে একদম কথা জড়ো হয়ে আটকে গেছে এরকম না, ওই রকম হলে ওরা টর্চার আরো বেশি করে মারে। তো আমাকে সেরকম আর ইয়ে করতে হবে, আমাকে জিজ্ঞাসাবাদ করতেছে, আমি বলতেছি আমার মোবাইল, ইমেইল, চ্যাট বক্স সবকিছু ঘাটতেছে, এবং তারা ভাবতেছে আমি খুব শীর্ষ পর্যায়ের নেতা, শীর্ষ পর্যায়ের কানেকশন আছে, এগুলা বের করার চেষ্টা করতেছে, কিন্তু সেরকম কোনো কিছু ওরাই পাচ্ছে না। পরে সারা রাত ধরে জিজ্ঞাসা করার পরে আমাকে পরের দিন সকালে ওদের গুমের যে রুম, সেই গুমের রুমে নিয়ে রাখে। তো র্যাবের যে গুমে, আমি এখনো বলতেছি যে আমি এখনো তো র্যাব জানি না, আর একটু পরে বলবো, তারপর এই মুহূর্তে বলে রাখি র্যাব, কারণ আমার এখনো তো চোখ বাঁধা, আমি তো জানি না। তো গুমের রুমে যখন রাখলো, তো তখন ওখানে গিয়ে দেখি যে ওখানে আরো কয়েকজন বিভিন্ন জায়গা থেকে ওরা তুলে নিয়ে আসছে, গুম করে নিয়ে আসছে, তাদেরকেও রাখছে। তো আমাকে আর একজনের সাথে রাখলো, আমরা 2 জন এক রুমে। তো সাধারণত ওরা একজনকে এক রুমে রাখে, আমাকে আর একজনের সাথে রাখলো। তো আমরা 2 জন, সেই ছেলেটার বাড়ি কুমিল্লা, সে হয়তো কোনোদিন আসবে, এসে কথা বলবে আপনাদের সঙ্গে। তো রাখার পরে আমাকে ওখানে সকালে নাস্তা দিল। তো নাস্তা তো স্বাভাবিকভাবেই খাওয়ার কোনো অবস্থা নাই, আমি আসি ওখানে মানে একদম হতভম্ব, কি হলো, আমি গতকালকে ফ্লাইট, আমি কোরিয়াতে যাব, আমার পিএইচডি এর শেষ থিসিস জমা দিতে হবে, এরকম সব চিন্তা করতেছি, একদম হতভম্ব। তো সেই ছেলেটার সাথে কথা বলতেছি, যে ছেলেটা আমার রুমে ছিল গুম। আর পাশের 2টা রুমে আরো 2 জন, একজন, মোট 5 জন আমরা একসাথে গুম ছিলাম। তো এই অবস্থায় আমি খুবই তো চিন্তিত, আপনারা স্বাভাবিকভাবে বুঝতে পারছেন আমার মানসিক অবস্থা। আমি আমার ফ্যামিলি, আমার বউ, আমার বাচ্চা তখন 2.5 বছর বয়স, সবাইকে নিয়ে চিন্তা করতেছি। তো আমার মানে আমি কোনোভাবে মানে
চেষ্টা করতেছি যে আমার ফ্যামিলিকে যদি একটু জানাইতে পারতাম যে আমি অন্তত বেঁচে আছি, বা আমি তো স্বাভাবিক যে আমি যে গতকালকে কোরিয়াতে যাই নাই, আমার ফ্যামিলি কিভাবে চিন্তা করতেছে, কান্না করতেছে, সেটা তো আমি ওখান থেকে বুঝতে পারতেছি, কিন্তু আমি তো তাদের কাছে পৌঁছাতে পারতেছি না, কোনোভাবে জানাইতে পারতেছি না। তো সামনে যারা গার্ড দেয়, তখন আমার যখন ঘুমের রুমে দিছে, রুমের মধ্যে রাখছে, তখন আমার চোখ খুলে দিছে। তো চোখ খুলে দেওয়ার পরে সামনে মানে রডের দরজা, আর সামনে আর একটা সলিড দরজা থাকে। তো রডের দরজা লাগাই দিলে সামনে যারা নিরাপত্তা কর্মী থাকে তাদের দেখা যায়, আর মানে সলিড দরজাটা লাগাই দিলে দেখা যায় না। তো ওরা রডের দরজাটা লাগাই রাখছে, সামনে যারা নিরাপত্তা রক্ষী যারা হাঁটতেছে তাদেরকে দেখা যাচ্ছে। তো আমি তাদেরকে বারে বারে বলছি, তারা বলছে ভাই কোথা থেকে আসছেন, এটা জিজ্ঞেস করে। আমি বললাম যে আমি এরকম কোরিয়াতে পিএইচডি করতাম, গতকালকে ফ্লাইট ছিল, আমাকে এয়ারপোর্ট থেকে তুলে নিয়ে আসছে এরকম। তারপরে আমার ওয়াইফের বর্ণনা, আমার ছোট ছেলের কথা শুনে ওরাও একটু মানে মন নরম হয়েছে, আরে আপনার একটা ছোট ছেলে আছে এরকম ইয়ে। তো ওরা একটু মানে ভদ্র এবং আমাদের প্রতি খুবই সহমর্মী। তারাই করে ভাই আল্লাহ আল্লাহ করেন, কোনো কিছু হবে না। মানে অফিসারগুলা মানে টপ লেভেলের, মানে হাসিনা বাইসে বাইসে সবগুলা অফিসার একদম সর্বোচ্চ লেভেলের শুয়োরগুলোকে বসাইছে, কিন্তু যারা লোয়ার লেভেলের তারা অনেক মানে সিম্প্যাথেটিক এবং অনেক সহমর্মী। তারা আমাদের বিষয়গুলো বোঝে, তারা অনেক সান্ত্বনা দিচ্ছে, ভাই আল্লাহ আল্লাহ করেন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, কিছুই হবে না, এরকম বোঝানোর চেষ্টা। তো আমি ওদেরকে অনেক অনুরোধ করি, ভাই আমার ওয়াইফ ওদিকে কান্নাকাটি করতেছে, ভাই আমার ওরা মরে যাবে, আমি অনেক একটু ওদেরকে যদি জানাইতে পারতাম, ভাই আমার ওয়াইফ একটু জানান যে আমি অন্তত বেঁচে আছি, এইটুক জানান ভাই। অনেক কান্নাকাটি করতেছে, অনেক রিকোয়েস্ট করতেছে। তো কোনো না ভাই, আমার ওদের কাছে মোবাইল, ওদের ডিউটিরত অবস্থায় মোবাইল আনার অনুমতি নেই। ভাই আমাদের মোবাইল আনার কোনো অনুমতি নাই, আপনি আপনি এগুলো বলেন না। তো এরকম সকাল থেকে দুপুর পর্যন্ত চলে যাচ্ছে, তাও কোনো ইয়ে হয় না। আমি তো বারে বারে চেষ্টা করতেছি ওদেরকে রিকোয়েস্ট করে, মানে যেভাবেই হোক একটু ইয়ে করার। বারে আমার যে রুমমেট ছিল তাকে বলতেছি। পরে এক সময় একটা মানে যে গার্ড ছিল তার একটি হয়েছে, তো বলতেছে যে ভাই ঠিক আছে, আপনি এক কাজ করেন, আপনার নাম্বারটা আমাকে বলেন, আপনার ওয়াইফের নাম্বার, আমার তো এখন ডিউটি, আমি ডিউটি শেষ করে গিয়ে আপনার ওয়াইফকে বলার চেষ্টা করব। তো আপনি নাম্বারটা বলেন, আপনি কাউকে বলেন না, আমি আপনার ছোট ছেলে আছে, এটা শুনে আমার অনেক মায়া লাগছে, আমি আপনার ওয়াইফকে বলার চেষ্টা করি। তো আমি তাকে আমার ওয়াইফের নাম্বারটা বলি। তো সে একটু ওয়াইফের নাম্বারটা কোথাও লিখে নেয় যে আমি ডিউটি শেষ করে গিয়ে চেষ্টা করবো আপনার ওয়াইফকে। আমি অনেক অনেক কান্নাকাটি করছি, অনেক রিকোয়েস্ট করছি। তো এই পর্যায়ে আমাকে ওইখানে মানে ঘুমের যে রুম ওখানে রেখে দেয়, ওই অবস্থায় থাকি। আমাকে ওখানে 3 বেলা খাবার টাবার দেওয়া শুরু করে। তো ওরা খাবারটা স্বাভাবিক খাবার দেয়, ওদের যে অফিসার্স মেসে যে রান্নাগুলো হয় সেই রান্নাগুলা প্রতি বেলায় এসে আমাদেরকে খাবারগুলো দিয়ে যায়, স্বাভাবিক খাবার, ভালো খাবার। অফিসার্স মেসে যে রান্না হয় সেগুলোই দিয়ে যায়। তো সকাল দুপুর রাত ওভাবে খাবার দিতে থাকলো, আমাকে ঘুমের রুমে ওভাবে রেখে দিল। তো এই পর্যন্ত আমার অধ্যায়ের একটু বিরতি, এরপরে আমার আরো বর্ণনা শুরু হবে। তো এই অবস্থায় তো আমার ওয়াইফরা ওদিকে কান্নাকাটি করতেছে, ওরা ওদিকে আমাকে খোঁজাখুঁজি করতেছে, ওদের কি অবস্থা আমার ওয়াইফের কাছে আপনারা এই এই পর্যায়ে একটু শুনুন, তারপরে আবার আমি বলবো। আসুন। আসসালামু আলাইকুম, আমি নাজনীন সুলতানা নিপা অ্যান্ড আমার হকমনের ওয়াইফ। আসলে সেই দিনগুলো তো ভোলার মতো না। এখন হয়তো বর্ণনা করতে পারবো, কিন্তু সেই সময়টা কোনোভাবেই বোঝাতে পারবো না আপনাদেরকে। তো আমার হাজব্যান্ডের সাথে আমার লাস্ট কথা হলো 9:30টার দিকে, 9:23 আমার সাথে লাস্ট কথা হয়েছে। ও আমাকে বলছে যে ঘুমিয়ে পড়ো, আমি এয়ারপোর্টে কাজ শেষ করে তোমাকে কল দিব। তারপর আমি বাবুকে নিয়ে ঘুমিয়ে পড়লাম। রাত যখন 12টা বাজে আমার হুট করে ঘুম ভেঙে গেল। আসলে কেউ জার্নি করলে, পরিবারের কেউ জার্নি করলে তো ওরকম গভীর ঘুম হয় না। তো 12টার সময় আমার ঘুম ভেঙে গেল। আমি তখন মোবাইলটা নিয়ে তাকে কল দিলাম। তো তার মোবাইলে রিং হচ্ছে, কিন্তু কল রিসিভ করছে না। আবার আমি মেসেজ দিয়েছি যে ফ্রি হলে আমাকে কল দিও। তখন 12টা বাজে, তার ফ্লাইট ছিল 1:05-এ। তো আমি যখন মেসেজ দিচ্ছি, মেসেজ সিন হচ্ছে, কল রিং হচ্ছে, কিন্তু কলও ধরছে না, মেসেজের রিপ্লাইও দিচ্ছে না। তখন আমার কাছে খুব ইয়ে লাগলো যে মনে হয় ব্যস্ত আছে, হয়তো এয়ারপোর্টের কোনো ঝামেলা বা বিজি আছে এরকম। আমি অপেক্ষা করছি, তারপর ওখান থেকে মেসেজ বা কল আসবে, কিন্তু আসছে না। তো যখন রাত 1টা পার হয়ে যাচ্ছে, তখন আমার ভিতরে কি ব্যাপার, কেন এরকম হচ্ছে, ও তো আমাকে জানানোর কথা। তো তখন আমার মনে হলো যে হয়তো মোবাইল হারিয়ে ফেলছে, বা মোবাইল বা ল্যাপটপ হারিয়ে ফেলছে। কিন্তু আমার বারবার খালি একা একা, আমি কিন্তু রাতে আমার বাবুর সাথে একা ঘুমিয়েছি, আমার বাবা মা অন্য রুমে। তাই মধ্যরাতে তো আমি কাউকে কিছু বলতে পারছি না। তখন আমি খালি বারবার আল্লাহ আল্লাহ করছি যে আল্লাহ কি হলো, যদি মোবাইল হারিয়ে যায় তাহলে তো এয়ারপোর্ট থেকে অন্য কারো ফোন থেকে আমাকে একবার জানাবে সে। এটা আমি শিওর যে সে আমাকে জানাবে, কারণ আমি টেনশন করবো। কিন্তু না, আমি অপেক্ষা করছি, রাত 1টা 2টা বেজে যাচ্ছে, কোনো মেসেজ নেই, কল নেই। রাত 1টার পরেও যখন তার ফ্লাইট ছিল, ফ্লাই করার সময়, তারপরেও আমি মেসেজ দিচ্ছি, কিন্তু মেসেজ সিন হচ্ছে, রিপ্লাই দিচ্ছে না। হ্যাঁ, তো আমার কাছে তখন থেকেই আমার খুব অস্থির লাগতেছে যে কিছু একটা হয়েছে, আমি শিওর।
হয়তো মোবাইল হারাইছে বা কিডন্যাপ কিছু একটা হয়েছে। আমাদের বাংলাদেশে তো এসব মানে খুব কমন। তারপরে সারা রাত কেটে গেল ওইভাবে। আমি ফজরের নামাজ পড়ে যে ভাইয়ের বাসায় গিয়েছিল, ছোট ভাইয়ের বাসায়, তাকে কল দিলাম, দিয়ে বললাম যে ভাইয়া আমি তো ওর সাথে যোগাযোগ করতে পারছি না, আপনার সাথে মানে লাস্ট কি কথা হয়েছে বা আপনি কি যোগাযোগ করেছিলেন তার সাথে? তখন সেই ভাই বলল যে না আপু, আমি তো ভাইকে রিক্সায় উঠাই দিছি, আমি তার সাথে যেতে চাইছিলাম কিন্তু ভাই আমাকে না করলো। তো আমিও রাত্রিবেলা ফোন দিছি কয়েকবার, কিন্তু কথা হয় নাই। তারপরে তার কাছ থেকে শুনে আমার আরো ভয় লাগা শুরু হয়ে গেল। তখন আমি আমার যা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মার্জিয়া রহমান, তাকে কল দিলাম, ভাবিকে কল দিয়ে বললাম যে ভাবি এরকম রাতে কোনো যোগাযোগ হয়নি, সকালবেলাও কোনো ইয়ে পাচ্ছি না। তো সকালবেলা আর ভাবি মানে প্রথমে বলতেছে আমাকে যে ও তো খুব মন ভোলা, মনে হয় ফোন টোন হারিয়ে গেছে, তুমি চিন্তা করো না, ও ল্যান্ড করে কল দিবে ইনশাল্লাহ। তো তারপরেও মানে আমার মনের মধ্যে তো ধুকপুকুনি যায় না। আমি সেই ভাইয়ের বাসা যেহেতু এয়ারপোর্টের একদম সামনে, আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে ভাই আপনি একটু এয়ারপোর্টে যেয়ে এই আমার হাজবেন্ডের পাসপোর্টের ছবি ছিল আমার কাছে, যেহেতু আমিও কোরিয়াতে যাওয়া আসা করতাম, তো তার ডকুমেন্ট আমার কাছে ছিল। তখন আমি ওই ভাইকে তার পাসপোর্টের ছবি দিলাম যে এই নাম্বার মানে এই নাম্বারের পাসপোর্ট হোল্ডার ঢুকেছে কিনা এয়ারপোর্টে, একটু খোঁজ নেবেন। তো সেই ভাই তখন সকাল 7টার সময় এয়ারপোর্টে যায়, সেই নাম্বার দিয়ে খোঁজ নেয় এবং তারা বলে যে না এই লোক এয়ারপোর্টে ঢোকে নাই। তখন সকাল 7টা বাজে। তখন হলো আমি আমার ভাবিকে আবার কল দিয়ে বললাম ভাবি এই অবস্থা, ও তো এয়ারপোর্টে ঢোকে নাই, আমি এরকম নিউজ পেলাম। তখন ভাবি বললো ঠিক আছে, আমিও তুমি ছবিটা পাঠাও পাসপোর্টের, আমিও খোঁজ নিচ্ছি, আমার অনেক স্টুডেন্ট আছে ওখানে। তারপর ভাবিও খোঁজ নিল এবং ভাবিও সেম উত্তর পেল। তারপর সবার টেনশন শুরু হয়ে গেল, তাহলে কোথায় গেল, কি হলো? তখন মানে ভাইয়া ভাবি প্রথম মানে আমি প্রথম জানাইছি আমাদের পরিবারে, আমার ভাসুর এবং যাকে, বাকিরা তো টেনশন করবে। তখন মানে ভাইয়া ভাবি তাদের মতো করে খোঁজ নিতে লাগলো, এবং এরপরেও মানে কোনো খোঁজ নাই। এদিকে মানে আমি বারবার শুধু ফোন টিপতেছি, আমার বাচ্চা খাচ্ছে না, আমার স্কুলে যাওয়ার সময় হয়েছে, আমি কোনো টাইম কয়টা বাজে আমি কিছুই জানি না। আমার মা হঠাৎ করে এসে বলতেছে স্কুলে যাবে না, এখনো তো খাইলে না, কখন যাবা? তখন আমি ঘড়ি দেখি যে 9:30 বাজে। ঠিক আছে। তো পরে আমি তখন প্রথম আমার মাকে বললাম যে আমি তো সাফওয়ানের আব্বুর সাথে কোনো যোগাযোগ করতে পারছি না। আমি প্রাইমারি স্কুলে জব করতাম, আমার নিজের স্কুল, আমার এলাকার। তো তখন আমার আম্মা শুনে তো মানে তখনই চিৎকার করে একদম কান্নাকাটি শুরু করে দিছে। এবং আস্তে আস্তে আমার অন্যান্য ভাসুর, আমার ভাইয়েরা যারা ঢাকায় থাকে, আমার কাজিনরা এবং আমার হাজবেন্ডের যে ফ্রেন্ডগুলোর সাথে আমার মানে যোগাযোগ করা, কি 2-1 জনের সাথে যোগাযোগ করলাম, সবাইকে তখন জানালাম যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার সাথে কোনো যোগাযোগ হচ্ছে না। এবং কোরিয়াতে যারা যে ইউনিভার্সিটিতে উনি পিএইচডি করেছেন তাদেরকেও জানালাম। তখন তারাও এদিকে খোঁজ নিল। আমার হাজবেন্ডের কোরিয়াতে ল্যান্ড করার কথা ছিল সকাল 11টায়, মানে কোরিয়ান টাইম 11টায়, বাংলাদেশ টাইম হচ্ছে সকাল 8টায়। তো আমি যখন সকাল 8টা পার হয়ে গেল, তো সে ল্যান্ড করে নাই, এই খোঁজ পেলাম। এদিক কোরিয়া থেকেও মানে এয়ারপোর্টে খোঁজ নিচ্ছে তারা যে এরকম পাসপোর্ট হোল্ডার কেউ ল্যান্ড করছে কিনা, না তারাও মানে নেগেটিভ আনসার পারলো। এবং তারপর থেকে আমরা পুরোপুরি ধরে নিলাম সে মিসিং হয়েছে, কোনোভাবে কিডন্যাপ অথবা মলম পার্টি এই টাইপের কিছু একটা হবে। আমরা কখনোই কল্পনা করি নাই যে এটা রাজনৈতিক কিছু বা মামলা মোকদ্দমা মানে এই টাইপের কিছু হবে, গুম টাইপের, আমরা কখনোই ভাবিনি। তারপরে হ্যাঁ, সকাল তো পার হয়ে দুপুর হয়ে গেল। আমার ভাসুর ময়মনসিংহ থেকে, আমার ভাসুর প্রফেসর মাহমুদুল আলম, তিনি হচ্ছে ঢাকায় গেলেন। আমার কাজিনরা, তার ফ্রেন্ডরা সবাই যে যার মতো করে হসপিটালে, থানা, রেলওয়ে স্টেশনে, যেখানে যেখানে খোঁজা দরকার, এয়ারপোর্টের সামনে প্রত্যেকটা দোকানে দোকানে জিজ্ঞেস করেছে, ছবি দেখিয়ে জিজ্ঞেস করেছে যে এনাকে দেখছে কিনা। মানে তখন আমাদের অবস্থা এমন যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিডন্যাপ কিছু একটা হয়েছে, এরকম কোনো ধরনের ক্লু, কোনো মেসেজ, কোনো কল কিছুই পাইনি আমরা। তারপর সারাটা দিন এভাবে চলে গেল এবং বারবার টিভিতে নিউজ মানে দেখতেছি যে কোনো অজ্ঞাত লাশের খবর আসতেছে কিনা, এই টাইপের মনের মধ্যে কত চিন্তা আসতেছে বলার মতো না। তারপরে যাই হোক সারা দিন চলে গেল, কোনো খোঁজ পেলাম না। রাত পার হয়ে গেল, 22 তারিখ দিবাগত রাত, মানে রাত যখন 12টা বাজে, মানে 23 তারিখ শুরু হলো, রাত 12টার সময় আমার হাজবেন্ডের নাম্বার থেকে আমার মোবাইলে কল আসলো। আমার মোবাইলটা যেহেতু ওরা নিয়ে নিছে, আমাকে যখন কিডন্যাপ করছে, গুম করছে, তখনই তো আমার মোবাইল ল্যাপটপ নিয়ে নিছে। আমার মোবাইল তো ওদের কাছে, আমার মোবাইল থেকে ওকে কল দিছে। হ্যাঁ,
আমাকে কল দেওয়ার পরে মানে তারা বলতেছে যে আপনি কি এনামুল হক মনির ওয়াইফ। আমি বললাম যে হ্যাঁ, আমরা তো তাকে খুঁজে পাচ্ছি না, এই নাম্বার আপনি কোথায় পেলেন, এই ফোন কোথায় পেলেন। তখন সেই পুলিশ, মানে আমরা তো জানতাম না, পুলিশ মানে ওপর পাশ থেকে আমাকে বলছে যে বুঝতেই তো পারছেন আমরা, মানে ও আমাদের কাছে আছে, আমরা হচ্ছে মানে ওকে কিডন্যাপ করেছি। তো আমি যেভাবে যেভাবে বলবো আপনি সেভাবে সেভাবে কাজ করেন, তাহলে আমরা ওকে ভালো মানে ছেড়ে দিব, তার কোনো ক্ষতি হবে না, কিছু হবে না। আমি আর জাস্ট আপনাদের একটু কল রেকর্ডটা শুনে আমি সে সময় মানে সে ওই সময় মনে করছে যে কিডন্যাপার, তো কিডন্যাপার যেহেতু, তাহলে তো কিডন্যাপারের কথা পুলিশকে বলতে হবে। তো পুলিশকে বলার জন্য ও ওই সময় কলটা রেকর্ড করছে, যে পরে পুলিশের কাছে যা সকালে বলবে যে আমার হাজবেন্ডকে কিডন্যাপাররা কিডন্যাপ করছে, এই যে আপনাদের কল রেকর্ড, সেই হিসাবে কল রেকর্ড করছে। তো সেই কথাটা কি ছিল আপনারা শোনেন, ওর কল রেকর্ডটা আছে, কল রেকর্ডটা আমরা এখন লাইভের এখানেই প্লে করে দিচ্ছি। না, আমি জামালপুর। আচ্ছা, জামালপুর থাকেন, সমস্যা নাই। জি। তো এখন এনামুলকে আমরা ছাড়ার ব্যাপারে ফোন করছি, ঠিক আছে? ঘটনা কি সেটা এখন জানার দরকার নাই। ঘটনা এনামুল বাসায় গেলে, বাড়িতে গেলে তারপরে বলবে। আচ্ছা, এখন কিছু বলতে পারবো না আমরা, ঠিক আছে? ও ভালো আছে তো ভাইয়া? ভালো না থাকলে কি আমরা যোগাযোগ করতাম? জি জি জি, হ্যাঁ ঠিক আছে। আমি একটু কথা বলতে চাই ভাইয়া, একটু খালি খালি মোর মুখটা খালি শুন ভাইয়া, আমি মরে যাচ্ছি একদম, একটু কথা বলতে দিবেন ভাই। আপনি কি যোগাযোগ করছি দেখে কি এত এক যোগাযোগ না করলে ভালো হতো মনে হয় না? আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, আপনি যা বলবেন তাই শুনবো, আপনি বলেন। সুস্থভাবে কথা বলেন, আপনাকে বলছি না সব থেকে কথা বলেন, কোনো উচ্ছৃঙ্খলের কোনো কিছু দরকার নাই। জি আচ্ছা ঠিক আছে ভাইয়া। এখন কথা হচ্ছে, আপনি আপনার ভাই ব্রাদার, ওনার ভাই ব্রাদার কাউকে কিছু বলতে পারবেন না, যেহেতু আপনি কথা বলছেন। হ্যাঁ। আমরা সবার সাথে কথা বলতে পারবো না, কথা একজনের সাথে বলবো। জি। আর আপনি কাউকে কিছু বলার দরকার নাই যদি এনামুলকে পাওয়ার ইচ্ছা থাকে। আচ্ছা, বলবো না আমি কাউকে। কারণ কে কোন দিক দিয়ে কি সমস্যা করে সেটা বলা যায় না, ঠিক আছে? জি, বলবো না ভাইয়া। এখন আপনাদের দরকার এনামুলকে সুস্থভাবে পাওয়ার, আমরা বুঝি এটা। জি। তো সুস্থভাবে পাইতে হলে আমরা যেভাবে বলবো সেভাবে করতে হবে। আচ্ছা বলেন। তো আমাদের 1.5 লক্ষ টাকা দিতে হবে। 1.5 লক্ষ টাকা কখন দিব ভাইয়া? এখন দিবেন? এখন? এত রাতে ব্যাংকে তো টাকা হ্যাঁ। ভাইয়া। আচ্ছা, আমি টাকার ব্যবস্থা করব। হ্যাঁ, আমি আপনার টাকা ব্যাংকে? জি ব্যাংকে। আমি তো কেন, কোন দোকানদার পরিচিত নাই? এই যে মোবাইলের দোকান, মোবাইলের অ্যাকাউন্টের দোকানদার আছে, জি ওই জন্য কেউ পরিচিত নাই? খোঁজ খোঁজ নিলে পরিচিত মানে হয়তো পাবো, কিন্তু আমি তো মেয়ে মানুষ, এটা তো আমার মানে একজনকে হলেও জানাতে হবে ভাই। না, আপনাকে কেউ যদি বিদেশ থেকে টাকা পয়সা পাঠায় তো কিভাবে তোলেন? মোবাইল অ্যাকাউন্টে তোলেন না? বিদেশ থেকে তো পাঠায় না, আমার হাজবেন্ড তো মানে, আমি তো প্রাইমারি স্কুলে চাকরি করি, আমার টাকা দিয়ে আমি চলি, বুঝছেন? টাকা পাঠায় না। তারপরে তো এটা এখন তো আর আগের মতো দুনিয়াদারি নাই, ঠিক আছে? জি, আমি যেভাবে হোক পাঠাই দিব ভাই, এখনই আজকেই পাঠাই দিব ইনশাল্লাহ। আপনি দেখেন, চেষ্টা করেন, যদি পাঠাতে পারেন আমরা রাতের মধ্যে ছেড়ে দিব। আচ্ছা। আর যদি আপনার কথা হলো, আপনার যত দেরি হবে আমাদেরও দেরি হবে। না, আমরা পাঠাই দিব ভাই রাতের আর মধ্যে। যদি কাউকে কিছু বলেন, কারোর সাথে পরামর্শ করেন, সবাই কিন্তু পরামর্শ নেগেটিভ দিবে, কেউ কিন্তু না, সুস্থভাবে আমি একজনকে জানাই, আমার একটা ভাই আছে, আমি আমার ভাই ইসলামপুরে থাকে, আপনি কথা বলছেন মনে হয় তার সাথে, আমি ওনাকে জানাই, উনি টাকার ব্যবস্থা করে দিবে, ওনার পরিচিত বিকাশের লোক আছে। ইসলামপুরে কে থাকে? আমার বড় বোনের জামাই, আমার দুলা বলেন, ভাই। ওনাকে বলেন না হয় আমার রবি নাম্বারে ফোন করতে। আচ্ছা অথবা আপনি ওনার সাথে কথা বলে আমাকে ফোন করেন, রবি নাম্বারে করেন। ওর মোবাইল এখন বন্ধ করে দিব। আচ্ছা ঠিক ওর আছে। মোবাইল সময় একেবারে ওকে গাড়িতে তোলার পরে ওকে মোবাইল দেওয়া হবে। আচ্ছা ভাই, আমরা টাকা পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, টাকা পাঠিয়ে আরে ভাই, আমরা যেটা চাইতেছি সেটা দিলে আর আপনাদের সাথে কোনো বেমানি করে কেন করবো? কোনো জি দরকার আছে? জি জি ভাই, আমি পাঠিয়ে দেবো টাকা, রাতেই পাঠাবো। ঠিক আছে, জি রাখেন। আপনি আপনার লোককে বলেন বা আপনি কথা বলেন, ওই রবি নাম্বার ফোন দেন, আপনি আপনার লোকের সাথে কথা বলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। রাখেন। তাড়াতাড়ি বলো। তা আমি তো ঘুমের রুমেই আছি এখনো, ওদের সাথে এখনো এগুলা হচ্ছে। তারপরে বলো।
তারপর আমি বললাম যে আমাকে বললো যত দ্রুত আমি টাকা পাঠাবো তত তাড়াতাড়ি তাকে ছেড়ে দিবে, এবং গাড়ি রেডি আছে, জাস্ট টাকাটা পেলে তাকে ছেড়ে দিবে। আমি সকাল মানে 6টার সময় ওনারা আমাকে 4-5টা নাম্বার, ডাচ বাংলা বিকাশ মিলিয়ে প্রায় 4-5টা নাম্বার দিল। সবগুলোতে আমি হচ্ছে সকাল 6টা থেকে 9টা এর মধ্যে আমি 1 লক্ষ টাকা পাঠাই। ঠিক আছে, যেহেতু শুক্রবার ছিল আর আমি অনেক রিকোয়েস্ট করছিলাম যে আমাদের কাছে এত বেশি টাকা নাই, আপাতত 1 লাখ, মানে আর শুক্রবার তো বিকাশ থেকে বেশি পাঠাতে পারছি না। এখানে আমি একটু অ্যাড করে দেই, ওরা যখন আমাকে জিজ্ঞাসাবাদ করতেছিল তখন আমার ফিনান্সিয়াল অবস্থা বোঝার চেষ্টা করতেছিল, মানে এটা ওদের গুম, কিডন্যাপ, ক্রসফায়ার, র্যাবের বিজনেস, র্যাব ডিবির বিজনেস। ওরা গুম করে নিয়ে গিয়ে ফিনান্সিয়াল অবস্থা বুঝে, আর্থিক অবস্থা বুঝে, মানে ক্রসফায়ার দিবে না বা মেরে ফেলবে না, এই বিনিময়ে ফ্যামিলির অবস্থা বুঝে যার কাছে যত পারে মানে টাকা পয়সা মানে বিজনেস করে নেয়। তো আমাকে যখন জিজ্ঞাসাবাদ করছে আমি বলছি যে আমি তো পিএইচডি স্টুডেন্ট, কোরিয়াতে থাকি, আমি কিছু টাকা স্কলারশিপ পাই, আমি কয়দিন আগেই দেশে আসছি, আমার তো ফ্লাইটে অনেক টাকা খরচ হয়ে গেছে, আমার তেমন কোনো টাকা নাই, আমার বাবা রিটায়ার্ড সরকারি চাকরিজীবী, মানে বাবারও তেমন কোনো, মানে সবকিছু মিলায়ে বুঝছে যে আমার কাছে খুব বেশি টাকা নাই, মানে আমি যেহেতু স্টুডেন্ট পিএইচডি করি, খুব বেশি সেভিংস নাই, আমার আব্বা রিটায়ার্ড, আমার শ্বশুর হলো বড় গৃহস্থ, তো সবকিছু মিলায় ওরা সেই পরিমাণই ওদের কাছে ডিমান্ড করছে। তারপর আমি সকাল 9টার মধ্যে টাকা পাঠালাম, তারা টাকা পেয়ে আমাকে কনফার্ম করলো যে হ্যাঁ টাকা পেয়েছি, আপনার ছোট ছেলে আছে শুনেছি, তারপর হচ্ছে আমরা ওকে কিছুক্ষণ পরেই ছেড়ে দিব, আপনারা গাড়ি নিয়ে রেডি থাকেন, কিছুক্ষণ পর মোবাইলটা দিয়ে ওকে ছেড়ে দিব। তারপর হলো আমার ভাসুরা ঢাকায় ছিল তখন, আমি তাদেরকে জানালাম যে এরকম এরকম কথা হয়েছে, ওনারা ছেড়ে দিবে, আপনারা গাড়ি নিয়ে রেডি থাকেন। তারা একদম রেডি গাড়ি নিয়ে, হ্যাঁ, এবং আমি মোবাইলটা নিয়ে বসে আছি যে তার একটা কল আসবে, এসে বলবে যে এনামুল এখানে আছে, আমরা তাকে ছেড়ে দিলাম, বা ও আমাকে কল দিয়ে বলবে যে আমি বের হয়েছি। এরকম আমি ফোন নিয়ে বসে আছি, গ্রামে সবাই আমাকে ঘিরে ধরে বসে আছে, কিন্তু কল আর আসে না। সবাই মানে ওয়েট করছি আমরা, এদিকে আমার ভাসুররা ওয়েট করছে, কোনো কল আসে না। একদম 9টা, 10টা, 11টা বেজে গেল, কোনো কল আসলো না। তখন আমরা বুঝে গেলাম যে এটা মানে আমাদের সাথে ধোকা দিয়েছে। তারপর যে নাম্বারগুলোতে টাকা পাঠালাম সবগুলো নাম্বার বন্ধ, যে নাম্বারে কথা বলেছি ফোনে সেটাও বন্ধ, এবং আমরা সেই নাম্বারগুলো ট্র্যাক করার চেষ্টা করেছি। নাম্বারের কোনো মানে ঠিকানা বা আইডি কার্ড যে রেজিস্ট্রেশন করা হয়েছে যে নাম দিয়ে, সেগুলো আমরা খোঁজার চেষ্টা করেছি, সেই কোনো নাম্বারে কোনো রেজিস্ট্রেশন ছিল না সেই সিমগুলোতে। তো তারপর যাই হোক, দুপুর পর্যন্ত এরকম হলো। তখন পর্যন্ত আমরা তো মানে কিডন্যাপার হিসেবেই চিন্তা করেছিলাম। যখন দুপুরে টাকা পয়সা নেওয়ার পরেও ছেড়ে দিল না বা কোনো খোঁজ পেলাম না, তখন আমাদেরকে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী, আমার হাজবেন্ডের ফ্রেন্ড এবং তার ছোট ভাই, বড় ভাই, সবাই মিলে আমাকে ফোন করে বলতেছে যে আপু এটা ইয়ে না, এটা হচ্ছে কিডন্যাপ না, ভাইয়াকে সম্ভবত গুম করা হয়েছে, আমরা ধারণা করতেছি, এবং ইলেকশনের আগে এগুলো খুব বেশি করা হচ্ছে। আর হচ্ছে এই মুহূর্তে আমাদের যত বেশি মানে ভাইরাল বা মিডিয়াতে প্রচার করব তত বেশি মানে ভাইয়ের জন্য ভালো, না হলে খারাপ কিছু হয়ে যেতে পারে। তো তখন আমি ফ্যামিলির সাথে কথা বলে তাদেরকে অনুমতি দিলাম, এবং তো সেই মুহূর্তে কোরিয়া, বাংলাদেশ এবং টিভি চ্যানেল, নিউজ পেপার, ডেইলি স্টার, প্রথম আলো, সব জায়গায়, ফেসবুক সব জায়গায় ভাইরাল হয়ে গেল। আমরা প্রচার করলাম যে তাকে পাওয়া যাচ্ছে না এয়ারপোর্টের সামনে থেকে, মানে এয়ারপোর্টে যাওয়ার পর থেকে তাকে আমরা আর খুঁজে পাচ্ছি না। এরকম নিউজ হলো একদম, মানে কোরিয়া, বাংলাদেশ সব জায়গায় একদম ভাইরাল হয়ে গেল। তারপর হচ্ছে তারপরটা উনি বলবেন। সে সময় আসলে অনেক পত্রিকা, টিভি মিলে, যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ে করতাম, আমার বন্ধু, বড় ভাই, ছোট ভাই অনেকে সাংবাদিক ছিল, কোরিয়াতে অনেক সাংবাদিক বন্ধু ছিল, তো সবাই মানে যার যার অবস্থান থেকে চেষ্টা করে, সবাই নিউজ করে, অনেকটা ভাইরাল মতো হয়ে যায় সেই 2018 সালে, যাদের মনে আছে। তো এখানে একটা জাস্ট নিউজ আমার, যে এখানে ইংলিশ একটা নিউজ পেপার, যে পিএইচডি স্টুডেন্ট গোজ মিসিং, প্রথম আলো সহ অনেক জায়গায় আসে যে কোরিয়াতে ফেরার পথে পিএইচডি স্টুডেন্ট অপহরণ হয়ে গেছে। তো নিউজগুলো অনেকটা ভাইরাল মতো হয়ে যায়। তা আমি তো ওখান থেকে বুঝতেছি না, আমি যেহেতু ঘুমের রুমে আছি, আমি তো বুঝতেছি না আমাকে নিয়ে এত কিছু হচ্ছে। আমি বুঝতেছি সবাই খোঁজাখুঁজি করতেছে, কিন্তু এত নিউজ হয়েছে এটা তো আর আমার ধারণা নাই। তো ওখানে একবার কারারক্ষী মানে যে গার্ড থাকে, সে একবার এসে জিজ্ঞেস করতেছে আপনি কি পিএইচডি স্টুডেন্ট নাকি, মানে ডিউটি চেঞ্জ হয়েছে অন্য একজন। তাই বললাম যে হ্যাঁ। আচ্ছা, আপনাকে নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, আপনার বন্ধু টন্ধু আছে নাকি সাংবাদিক? তোমাকে হ্যাঁ, তো বিশ্ববিদ্যালয়ে পড়ছে, অনেক সাংবাদিক বন্ধু আছে। একটু খালি মানে বুঝতে পারলাম যে মনে হয় আমাকে নিয়ে অনেক লেখালেখি হচ্ছে। এরপরে আসল মানে যে এতক্ষণ তো বললাম যে আমাকে উপরে একটা রুমে রাখছিল, যেখানে আমরা 2জন ছিলাম এক রুমে, এবং সর্বমোট 5জন ছিলাম পাশাপাশি রুমে। এরপরে আমাকে যে আয়নাঘর আমরা যেটা আসলে বুঝি যে গুমের যে স্পেশাল রুম, সেই স্পেশাল রুমে আমাকে নিয়ে যায়, রাখে, চোখ বেঁধে নিয়ে যায়। তো সেটা হলো যে
মানে আমাকে চোখ বেঁধে যখন নিয়ে যায়, আমি এটা আগে একটু বলে নেই, যদিও এই স্টেজে তো আমি দেখতে পাচ্ছি র্যাবের কোন জায়গায় সেটা তো আমি জানি না, পরবর্তীতে জানছি। আমি এই স্টেজেই আপনাদেরকে একটু বলে দিচ্ছি। সেটা হলো যে আমাকে যেখানে রাখছিল সেটা হলো র্যাব 2 বসিলা মোহাম্মদপুর ক্যাম্প। আমি আবার বলতেছি, র্যাব 2 বসিলা মোহাম্মদপুর, ঢাকা, এখানে আমাকে রাখছিল। তো সেখানে আমাকে চোখ বেঁধে যখন নিয়ে যাওয়ার পরে আপনারা যদি সাংবাদিক বা যারা আছেন, যারা মানবাধিকার কর্মী আছেন, তারা যাবেন, তারা দেখবেন র্যাব 2 এর বসিলা মোহাম্মদপুর ক্যাম্পে যদি আপনারা দরজা দিয়ে ঢুকে ডান পাশের যে বিল্ডিংটা, স্বাভাবিকভাবে দেখে মনে হবে একটা স্বাভাবিক বিল্ডিং, একতলা কি দোতলা বিল্ডিং, একটা গেট দিয়ে ঢুকে ডান পাশের বিল্ডিংটা। তো সেই বিল্ডিং এ আমাকে তখন ওই রুম থেকে চোখ বেঁধে নিয়ে গেল একটা টয়লেটের মধ্যে দিয়ে দরজা আছে, দরজা দিয়ে সম্ভবত আন্ডারগ্রাউন্ডে নিয়ে গেল। সেখানে একদম সিঙ্গেল ঘুমের রুম করা আছে, এখানে বিভিন্ন যাদেরকে গুম করে নিয়ে আসে সেখানে রাখা, আমাকে সেই একটা রুমে রাখলো। তো সেই রুমটার বর্ণনা এরকম যে আমরা যদি বাংলাদেশের একটা টয়লেট মতো চিন্তা করি, লো কমোড টয়লেট যেগুলো আমরা স্বাভাবিকভাবে ইউজ করতে পারি, হাই কমোড টয়লেট না। তো ওই রুমের মধ্যে একটা ছোট্ট টয়লেট আছে, একটা ট্যাপ, একটা বদনা। তার মানে আপনার টয়লেট বা প্রস্রাব করার জন্য বাইরে যেতে হচ্ছে না, ওখানে টয়লেট করা যাবে। আর বাকি যে ফাঁকা জায়গাটুকু আছে, মানে একটা বড় একটা টয়লেটের জায়গার মতো বাকি যে ফাঁকা জায়গাটুকু আছে, সেই জায়গায় একটা স্বাভাবিক মানুষ টান হয়ে শুয়ে থাকতে পারবে না। আমি হাইটে অত বেশি লম্বা না, তারপরে আমাকেও পা একটু ঘুচায় এভাবে শুয়ে থাকতে হতো, এরকম এতটুকু জায়গা। আর সামনে যে দরজাটা একদম সলিড, এই দরজাটার মানে রডের শিক নাই, দরজাটা একদম সলিড, দরজার মানে হেড বরাবর একটা গোল ছিদ্র করা। তো সামনে যারা মানে গার্ড থাকে, তো কাউকে বলার দরকার হলে ওই ছিদ্রর ওইটা সরায় ওদেরকে ডাক দিলে তখন ওরা কোনো কথা বলা বা কোনো জরুরি কিছু দরকার হলে ওরা, বা খাবার দেওয়ার দরকার হলেও ওদিক দিয়ে এসে কথা বলে তারপরে খাবার দেয়। তো ওইটা হলো একদম স্পেশাল রুমের, যে একদম মানে ভাষায় বর্ণনা, আপনারা আয়নাঘরের অনেক ছবি হয়তো ইয়েতে নেত্র নিউজে বা বিভিন্ন জায়গায় দেখছেন, আগামীতে আরও আসবে, আপনারা হয়তো ভিডিও দেখতে পারবেন, সাংবাদিক মানবাধিকার কর্মীরা যাবেন, সেগুলো ভিডিও করে নিয়ে আসবেন। তো একদম যেটা বর্ণনা দিলাম, একটা ছোট টয়লেট এবং বাকি যে ফাঁকা জায়গাটুক থাকে, কষ্টে মষ্টে পা ভাস করে একজন মানুষ শুয়ে থাকতে পারে। তো আমাকে ওখানে রাখার পরে একা ওই রুমগুলো হলো সিঙ্গেল ইউনিট, একা রাখলো। তো স্বাভাবিকভাবে ওখানে তো সবসময় মৃত্যু আতঙ্ক, মানে কখন মেরে ফেলবে, কখনই, মানে সবসময় কল্পনা যে মেরে কোথায় লাশ ফেলে দেবে, কেউ টের পাবে। বাংলাদেশে যা হয়, মানে লাশ ভাসতেছে, গুম হয়ে যাচ্ছে, নিখোঁজ হচ্ছে, কে কোথায় মারা যাচ্ছে, কার কোথায়, সেগুলো সবসময় চিন্তা হচ্ছে। তো পরের দিন রাতের বেলা আমাকে আবার ওই গুমের ওই যে সিঙ্গেল রুম, আয়নাঘরের যে সিঙ্গেল রুম, সেই রুম থেকে নিয়ে আবার অফিসারদের রুমে নিয়ে যায়। অফিসারদের রুমে যখন যাবে সবসময় চোখ বাঁধা, গুমের রুমে থাকা অবস্থায় চোখ খোলা রাখে। অফিসারদের রুমে যাওয়ার সময় সবসময় চোখ বাঁধা, কারণ কে জিজ্ঞাসাবাদ করতেছে, কে অফিসার, কে কি, কোনো কিছু বোঝার সুযোগ নাই। তারা বাংলাদেশি না ভিনদেশি তাও বোঝার সুযোগ নাই। এবং আমার কাছে যথেষ্ট সন্দেহ হয়েছে যে তাদের মধ্যে কিছু ভারতীয় মানে বা এদের থাকতে পারে, এবং এদের জিজ্ঞাসাবাদ, এদের টেকনোলজি, মোবাইল সার্চিং, এত ইন্টেলেকচুয়াল, এত দক্ষ, আমার কাছে মনে হয় না যে বাংলাদেশিরা এত দক্ষ হতে পারে। তাদের মধ্যে 2-1 জন মানে ভারতীয় রয়ের গুপ্তচর থাকা অসম্ভব কিছু না, আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ, বা এবং ভাষাটাও সবসময় একদম পিওর বাংলা মনে হয় নাই, কয়েকজন কথা বলতেছিল। যাই যেটা বললাম যে মানে অফিসারদেরকে আমরা যেহেতু দেখতে পাচ্ছি না, তাদের বর্ণনা দেওয়ার তো সুযোগ নাই এই স্টেজে। তো সেখানে এরা রাতভর আবার আমাকে জিজ্ঞাসাবাদ করে, এবং সেদিন মানে ফিজিক্যাল টর্চার করে নাই, ভয়াবহ মানসিক টর্চার করছে। যেটা বললাম যে বন্দুকের গুলির শব্দ, লাঠির শব্দ, মানে কানে ইলেকট্রিক শক দেওয়ার মতো শব্দ, ভয়াবহ মানসিক টর্চার করে। এবং আমাকে প্রায় হয়তো আনুমানিক রাত 12টার দিকে আবার এনে গুমের রুমে রেখে দেয়। তো সেই দিন আমি মানে মোটামুটি এমনিতে অনেক আতঙ্ক ভয়, সেদিন মনে হলো যে আজকে মনে হয় খারাপ কিছু করতে পারবো, জিজ্ঞাসাবাদের ধরন বা সবকিছু মিলায় খুব মানে ভীতিকর একটা অবস্থা। তো এসে কোনো মতো শুয়ে আছে, ঘুমাই না, ঘুম তো আসার কোনো সুযোগই নাই ওখানে। তো যে অবস্থা, হয়তো ক্লান্ত হয়ে গেলে চোখটা একটু বুঝে আসে। তা আমাকে শেষ রাতের দিকে, রাত 4:30 বাজে, তখন আবার এসে দরজায় মানে র্যাবের একজন নক করছে, ভাই আপনি আসেন, আপনাকে নিয়ে দ্রুত অপারেশনে যাইতে হবে। তখন তো আমার বুকের মধ্যে একদম মানে চিৎ করে উঠছে যে এত রাতে অপারেশন, মানে তখন তো এমনিতে সবসময় মৃত্যু চিন্তা, ক্রস ফায়ারের চিন্তা, মানে আমাকে শুধু দরজায় ডাক দিছে, আপনি বের হয়ে আসেন, আপনাকে নিয়ে অপারেশনে যেতে হবে। তখন আমি পুরোপুরি শিওর যে ভাই মানে মনে হচ্ছে যে আমাকে ক্রস ফায়ারের দেওয়ার জন্য অপারেশন, র্যাবের অপারেশন এত রাতে আর কি হবে। তখন রাত 4-4:30 বাজে, আমি বুঝতেছি ফজরের সময় হয়ে যাচ্ছে। তখন আমি ওদেরকে বলি, মানে ওই সময় তো চিল্লা চেঁচামেচি করেও কোনো লাভ নাই, মানে কেউ তো শোনার নাই। তখন আমি ওদেরকে বললাম যে ভাই একটু দেরি করেন, এখনই তো মানে আজান হয়ে যাবে, আমি ফজরের নামাজটা পড়ে নিই,
আমি নামাজটা পড়ে বের হই। জীবনের মানে আমি একদম পুরাপুরি শিওর, আমি এখন হয়তো বলতে বলতে আমাদের অশ্রু শুকাই গেছে। মানে প্রথম প্রথম যখন বলতাম আমি কান্নাকাটি করতাম আমার ওয়াইফের কাছে, সবার কাছে যখন বর্ণনা করছি, এখন বলতে বলতে মানে আমার অশ্রু শুকাই গেছে হয়তো, বা সেই এক্সপ্রেশনটা আসতেছে না যে মানে প্রথম দিকের আমার কি অবস্থা ছিল। আমি শতভাগ শিওর যে আমাকে ক্রস ফায়ারের জন্য নিয়ে যাচ্ছে, শুধু বলছে যে আপনি বের হন, আপনাকে নিয়ে অপারেশনে যেতে হবে। তা আমি ওদেরকে বললাম যে ভাই আমাকে একটু সময় দেন, আমি নামাজটা পড়ে বের হই, জীবনের শেষ নামাজ আমি পড়ে বের হই। আমি একদম মানে চিল্লা চেঁচামেচি করতেছি, চিল্লা চেঁচামেচি করে তো কেউ শোনার নাই। তো পরে আমি সুন্দর করে অজু করছি, অজু করে যখন টয়লেটে নিয়ে গেছে, ওরা চোখ বেঁধে হাত ধরে ধরে নিয়ে যায়। ওখানে গিয়ে আমি একটা খোয়া পাইছি, আমাদের যে খোয়া থাকে, তো খোয়াতে আমি টয়লেটের দেয়ালে মানে একটা নাম্বার লিখে, মানে আমার ওয়াইফের নাম্বারটা লিখে আসছি। মানে আমার কাছে মনে হচ্ছে যে আমাকে তো ক্রস ফায়ার দিয়ে দেবে, আমার ওয়াইফ বা আমার ফ্যামিলি মেম্বার কেউ কোনোদিন জানতেও পারবে না আমি কোথায় ছিলাম, কিভাবে মারা গেছি। যদি কেউ কোনোদিন পরবর্তীতে গুম হয়ে এই টয়লেটে আসে, এই নাম্বারটা যদি দেখে, তাহলে হয়তো সে একটু বুঝতে পারবে, তাহলে হয়তো সে আমার ওয়াইফকে হয়তো একদিন ফোন দিয়ে যায়, এই নাম্বারটা ওখানে পাইছিলাম, আপনি কি আপনার এই নাম্বারটা আমি টয়লেটে পাইছি। এরকম মনে হচ্ছে যে কোনোভাবে যদি একটু জানাইতে পারতাম তাদেরকে যে আমাকে আজকে মেরে ফেলতে যাবে, বা এরকম ফিলিংস। তো আমাকে বলে যে ভাই তাড়াতাড়ি করেন, আপনি তাড়াতাড়ি নামাজ পড়েন, আপনি তাড়াতাড়ি নিয়ে যেতে হবে, স্যাররা ওয়েট করতেছে। তা আমি অজু করে একদম ফজরের নামাজটা পড়লাম। আমার মানে সেই শেষ নামাজের যে কি ফিলিংস, এটা আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি একদম কনফার্ম আমাকে ক্রস ফায়ারে নিয়ে যাচ্ছে, এটা আমার জীবনের শেষ নামাজ। সেই নামাজের যে কি মানে ফিলিংস, সেটা আমার মানে এই মুহূর্তে বলার ভাষা নাই। নামাজ পড়ে আল্লাহর কাছে একদম অঝোরে কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে জীবনের যত গুনাহ আছে সব মাপ চেয়ে একদম বিদায় নিয়ে যাচ্ছি। যে আল্লাহ তুমি আমার সব গুনাহ মাফ করে দিও, আমার বউ বাচ্চাকে দেখে রাখো। মানে একদম মৃত্যু পথযাত্রী মানুষের দোয়া যা হয়, আমি একদম দোয়া করে নামাজ পড়ে বের হলাম। আমাকে চোখ বেঁধে নিয়ে বের হলো। বের হওয়ার পরে আমি দেখলাম যে 3টা গাড়ি সাজানো, র্যাবের 3টা গাড়ি, সামনে মাঝখানে পিছনে। তো 3টা গাড়ি সবাই অস্ত্র সজ্জিত হয়ে ওখানে দাঁড়ায় আছে, র্যাবেরিয়ে কেউ হয়তো কাটার নিয়ে দাঁড়ায় আছে, কেউ হাতুড়, কেউ এরকম। তা আমার কাছে মনে হচ্ছে যে আমাকে ক্রস ফায়ার দিয়ে মারবে, যে কাটারগুলো দিয়ে হাত পা এগুলো কাটবে, মানে অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করে করে ফেলবে, মানে বিভিন্ন রকমের অস্ত্র নিয়ে দাঁড়ায়, স্বাভাবিকভাবে ভীতিকর। তা আমাকে চোখটা এমনি বাইদে, ওখানে একটু দেখার মানে চোখটা খোলা ছিল জন্য সবগুলো দেখছি। আমার চোখ বাইদে মাঝখানের গাড়িতে তুললো, ওরা সামনের গাড়ি পিছনের গাড়ি, মাঝখানের গাড়িতে আরও কিছু উঠলো, আমাকে নিয়ে গাড়ি নিয়ে টান দিল। এটা হলো হয়তো ভোর 5টা মতো বা সাড়ে চারটা থেকে 5টা আনুমানিক আর কি। তো গাড়ি চলতেছে চলতেছে, আমি একদম অঝোরে শুধু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছি, মানে জীবনের শেষ মুহূর্তের যত মাপ চেয়ে নেওয়া, জীবনের শেষ মুহূর্তের যত দোয়া আল্লাহর কাছে করতেছি। আর পাশের যারা আছে তারা সান্ত্বনা দিচ্ছে, ভাই কান্না করেন না, আল্লাহ 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 শিখ করি, তারা তখনও সান্ত্বনা দিচ্ছে।